নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এমন আলোচনা বাংলার কোনো চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না, কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে 4টে গ্রহের পরিবর্তন ওয়াইজ, অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের 2025 সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। কথা একটাই, যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন, যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করবেন। তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে। এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন। তবে রাশি মানে কিন্তু মুন সাইন বলছে, আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন, সেই লগ্ন থেকে। আমাকে থাম্বনেলে রাশির কথাটা লিখতে হয়, কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না, বা অনেকে বোঝে না, বা ইউটিউব সেভাবে রেকমেন্ডেশন করে না। সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে। অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন, অর্থাৎ আপনার মিথুন রাশি, ধরুন ধনু লগ্ন, তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন, মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না, কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি, ঠিক আছে? এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। তো যাই হোক, মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সাল যেহেতু 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, মঙ্গলের যেহেতু সংখ্যা, তাই আপনাদের জীবনে এই ক্ষমতা, শক্তি, লড়াই, পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয়, আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে। আপনি যত নিজের এনার্জিকে, নিজস্ব কনফিডেন্স, আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন 2025 সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন। তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগিয়ে চলার ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি যুক্ত রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে। যদি রক্তপ্রবাল পড়তে না পারেন, অনেক কস্টলি হয়ে গেছে, আগে প্রায় 500 টাকা করে রথি ছিল, এখন একটু ভালো দেখে রক্তপ্রবাল পড়তে গেলে 2000, 2500, 3000, মানে অনেক কোয়ালিটি ওয়াইজ, এমনকি কম দামেও রক্তপ্রবাল পাওয়া যায়, 1000-1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেগুলো হচ্ছে গৌরিক প্রবাল, সেগুলো কিন্তু রক্তপ্রবাল হয় না। যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলে, প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনারা এই 2025 সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, 2025 সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ঠিক আছে, তো অর্থাৎ কর্ক রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালি ভাবে শুভ গ্রহ, অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে, বাড়ি করার দিক থেকে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে। এটা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো, যেহেতু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যে ব্যাপারটা বলতে হবে সেটা হচ্ছে, যেহেতু অষ্টম এবং দ্বিতীয় কিন্তু রাহু কিন্তু অবস্থান করছিল 2025-এর 18ই মে পর্যন্ত, 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত। তাই আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে, ঝামেলার ব্যাপারে, ভুলভালভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, আপনার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সি কিছুটা বেড়ে যাচ্ছিল, বা আপনি ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, আইনগত কোনো সমস্যায় পড়ে যাওয়া, লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, বা অতীতে কোনো ভুল কাজ করে থাকলে সেই ভুল কাজের জন্য আপনাকে দণ্ড পেতে হচ্ছিল, এবং আপনার মাঝে মাঝে দুম করে কথা বলে দেওয়ার একটা প্রবণতা কিন্তু ক্রিয়েট করছিল, যেহেতু সেকেন্ড হাউসে কেতু এবং অষ্টমভাবে রাহু ছিল। এবং আপনার নিজের কারণে পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করছিল। এই ব্যাপারটা সব থেকে বড় বিপজ্জনক, এই জায়গাটা সব থেকে বড় নেগেটিভ ব্যাপার কিন্তু তৈরি করছিল, যেহেতু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু সিংহ রাশি বা লগ্নকে কিন্তু ফিল করতে হচ্ছিল। কেন ফিল করতে হচ্ছিল? কেননা অষ্টমভাবে রাহু তার নবম দৃষ্টিটার মাধ্যমে যেহেতু তার চতুর্থ ভাবকে প্রভাবিত করছিল, তাই পরিবারের মেম্বারের মধ্যে অসুস্থতার ব্যাপার,
বা পূর্বে কোনো অনৈতিক কাজ বা ভুল কাজ করে থাকলে তার জন্য দণ্ড পাওয়া, নিজের কোনো ভুল থাকলে, কোনো ভুল করে থাকলে সেই ভুলটা সামনে এসে আপনাকে জীবনে বিব্রত করা বা বিবাহিত জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল। কিন্তু আরও ভয়ঙ্কর হবে হচ্ছে, আমি সিংহ লগ্নকে বারে বারে এই ব্যাপারে কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করেছি প্রতিটা ভিডিওর মাধ্যমে। আমার এই কোনো রকম লুকু ছাপার কোনো ব্যাপার নয় যে আপনাকে খুব ভালো ভালো কথা বললাম যে আলটিমেটলি সিংহ রাশি বা লগ্নে বিশাল ভালো বিশাল ভালো বিশাল ভালো, কিন্তু আলটিমেটলি যখন বাঁশটা খেলেন তখন বললেন দাদা তো আপনি তো ভালো সময় বললেন, কোথায় তো ভালো তো হলো না কিছু। কিন্তু অ্যাকচুয়ালি সিংহ লগ্নের ক্ষেত্রে এখানে রাহু কেতুর এই অবস্থান যতটা ভালো ছিল, কিন্তু রাহু যখনই 18ই মের পর গোচর করে এখানে লগ্ন সপ্তমে চলে যাবে, অর্থাৎ লগ্নে চলে যাবে হচ্ছে কেতু, সপ্তমে চলে আসবে রাহু, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার মনের মধ্যে ডিপ্রেশন, অস্থিরতা, ভালো না লাগা, অ্যাংজাইটি, কিসের টেনশন, চিন্তা, ভয়, এবং আপনার কোনো কিছু কাজ আগে থেকে বলে দিলে সেই কাজটা চট করে মিলবে না। এবং আপনার সপ্তম ভাবে আপনার রাহু লো লেভেলের কোনো মানুষ আপনার নিজের সম্পর্ক ভেঙে দিতে পারে, অর্থাৎ তৃতীয় আপনার সম্পর্ক তো ভালো রয়েছে বৈবাহিক সম্পর্ক, সেই সম্পর্কে অন্য কোনো মানুষের ইন্টারফিয়ারেন্সের জন্য আপনার সম্পর্ক খারাপ হতে পারে, বা অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনার জীবনে এসে আপনার নিজের লাইফকে তছনছ করে দিতে পারে, বা আপনার পাবলিক ডিলিংসে সমস্যা ক্রিয়েট করতে পারে ব্যবসার দিক থেকে, অর্থাৎ বিবাহিত লাইফ এবং আপনার শরীর, নিজের মন মানসিকতার ব্যাপারে সাবধান হতে হবে। কেননা লগ্ন সপ্তম দিয়ে কিন্তু রাহু কিন্তু পাশ করবে। যদি আপনার সিংহ লগ্ন হয়, বি কেয়ারফুল, নতুন কোনো কাজ শুরু করবেন না, নতুন কিছু করতে যাবেন না, কেননা সপ্তম দিয়ে রাহু পাশ করার জন্য আপনাকে কিন্তু ভুল মানুষের ইন্টারফারেন্সের জন্য আপনার লাইফে কিছু সমস্যা ঘটতে পারে। সপ্তম ভাব মানে পাবলিক আপনাকে যেভাবে দেখছে, আপনি আদৌ কোনো কাজ করলেন না, তার জন্য হয়তো আপনার কোনো অপবাদ রটতে পারে ভুলভাবে, এবং আপনাকে সব ব্যাপারে একটা অধৈর্য ব্যাপার, ভালো লাগছে না, অস্থিরতা, কিসের যেন মনের মধ্যে টেনশন, চিন্তা, এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে, যেহেতু লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করবে। তাই লগ্ন সপ্তমে রাহু কিন্তু পাশ করা মানে, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিছুটা মানসিকভাবে চাপ দেবে, কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে সার্বিকভাবে আপনার নিজের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আপনার জীবনের পাবলিক ডিলিংস, আপনার বিবাহিত লাইফ, অর্থাৎ এমনও হলে হয়তো লাইফ পার্টনারের থেকে আপনাকে দূরে থাকতে হচ্ছে, বা লাইফ পার্টনারের সঙ্গে আপনার মতবিরোধ তৈরি হয়েছে, বা কোনোভাবে লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হচ্ছে, বা অন্য কোনো মানুষ আপনার জীবনে এসে আপনাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, বা আপনার এই সময় নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো কাজ, নতুন কোনো বন্ধুত্ব, যা কিছু নতুন হবে, বি কেয়ারফুল। 18ই মের পর থেকে সব ব্যাপারে সাবধান হবে। দেখবেন মোটামুটিভাবে মার্চ এপ্রিলের পর থেকে নেগেটিভ ফলটা আপনি আস্তে আস্তে ফিল করতে পারবেন, এবং পিক হবে হচ্ছে যখনই 18ই মে থেকে পাস করবে। তাই জন্য আপনাকে আপনার বাচ্চাটি রাহু কেতুর সঠিক প্রতিকার কিন্তু করতে হবে। বোঝা গেল কি বললাম? তাই আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। বাড়ি বাড়ি সমস্ত সিংহ লগ্ন বা রাশির মানুষকে আমি এই নিয়ে অ্যালার্ট করেছি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে এই ব্যাপারে প্রতিকার করতে হবে। অনেকে গোমেদ পড়িয়ে দেন, গোমেদ পড়া অত্যন্ত প্রবলেমজনক হতে পারে, কেননা পার্টিকুলার কোনো স্টোন দেওয়া মানে সেই গ্রহটাকে পার্টিকুলারলি অ্যাম্প্লিফাই করে দেওয়া বোঝায়। কোনো স্টোন দিয়ে কিন্তু তার প্রতিকার করা যায় না। অ্যাকচুয়ালি আপনার প্রতিকার করতে হবে, সেই গ্রহটাকে শান্ত করতে হবে, বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে হবে, নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন রাখতে হবে, এবং লো লেভেলের অসৎ চরিত্রের মহিলা বা পুরুষ থেকে নিজেকে সাবধান হতে হবে, মানুষ চিনতে হবে, মানুষ কেমন ভালো হতে হবে তার নিজের ভালো থাকার জন্য, তেমন মানুষের কাঁটা তৈরি করতে হবে বাইরের বিভিন্ন ভুলভাল মানুষের থেকে নিজেকে বাঁচার জন্য। ঠিক আছে? তো আমরা মহাভারতের কৃষ্ণের ক্যারেক্টার যেটা দেখেছিলাম, শুধুমাত্র ভালো হলে কিন্তু এই যুগে আপনি বাঁচতে পারবেন না, শুধুমাত্র লোককে বিশ্বাস করলে কিন্তু আপনি এই যুগে বাঁচতে পারবেন না। আপনাকে ভালো হতে হবে আপনার নিজের ভালোর জন্য, আবার শয়তান হতে হবে লোকে যেন আপনাকে গোলালু করে দিতে না পারে। তো যাই হোক, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের নবম ভাবে এতদিন ধরে দশম ভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করবে। তাই আপনার ক্ষেত্রে নতুন কোনো বাড়ি করা, গাড়ি করা, পরিবার কেন্দ্রিক অনেক লং টার্ম বিশেষ কোনো কাজ করার দিক থেকে, আপনার কর্মোন্নতির দিক থেকে, কর্মের কোনো শুভ পরিবর্তনের দিক থেকে আপনার জীবনে কিন্তু বৃহস্পতিদেব অনেক দিক থেকে উন্নতি করাবে। এবং বৃহস্পতির মতো এমন একটা গ্রহ, যে গ্রহ আপনার পঞ্চমপতি এবং অষ্টপতি, সে দশম ভাব দিয়ে যখনই পাস করে তখনই কিন্তু আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার কর্মের জায়গায় অনেক উন্নতি কিন্তু ফিল করতে পারবেন। তারপর বৃহস্পতিদেব যখনই 14ই মেতে রাশি পরিবর্তন করে 11th হাউসে চলে যাবে, তাই পঞ্চমপতি 11th হাউসে আপনার জীবনে ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার জীবনে ফাটকা অর্থ ইনকামের দিক থেকে, আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে, আপনার জীবনে দীর্ঘদিনের ধরে যে আশা আপনি রেখেছেন সেই আশাটা কিন্তু আপনার পূরণ হবে। কেননা যখন 11th হাউস দিয়ে বৃহস্পতিদেব পাস করবে, যদিও লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু রয়েছে, তার সত্ত্বেও 11th হাউসে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনার জীবনে সার্বিক
লাভ নিয়ে আসবে, আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। তবে কন্ডিশন একটাই, আপনার বাচ্চারে শনির অবস্থানকে একটু ভালো কিন্তু হতে হবে বাস। আচ্ছা, তবে আরেকটা ব্যাপার বলবো, হয়তো সপ্তম ভাবে আপনাকে কেতু কিছুটা নেগেটিভ করাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি 11th হাউসে থেকে তার নবম দৃষ্টিটা রাহুর উপর ফেলার জন্য আপনার যতটা নেগেটিভ হয়ে যাওয়ার কথা, বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত 11th হাউসে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সে নিজে থেকে কিন্তু আপনাকে সর্বার্থকভাবে গার্ড দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, শনির কথা বলতে গেলে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি সপ্তমভাবে অবস্থান করবে আপ টু 29শে মার্চ পর্যন্ত। তাই আপনার বিবাহিত লাইফে, প্রেমের লাইফে হয়তো আনরোম্যান্টিক থাকলেও কিন্তু রিলেশনের মধ্যে একটা মজবুত থাকবে, লাইফ পার্টনারের সঙ্গে একটা বোঝাপড়া থাকবে। হয়তো কথা বেশি হচ্ছে না, বেশি রোম্যান্টিক প্রেম ভাব বেশি নেই, কিন্তু তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। ব্যবসার দিক থেকে কর্মের একটা জোয়ার থাকবে কিন্তু, এবং ধৈর্যশীলতা থাকবে, এবং আপনার মাইন্ডে যে আমাকে কিছু করতে হবে এমন মেন্টালিটি থাকবে। কিন্তু যখন আমরা দেখব শনিদেব সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে ঢুকে যাবে 2025-এ ঠিক 29শে মার্চের পর থেকে, তখনই কিন্তু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। আপনার নিজের হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে যে কোনো রকমের আইনি সমস্যা থেকে কিন্তু সাবধান হতে হবে। না হলে কিন্তু এখানে অষ্টমভাবে শনি কিন্তু আপনাকে অত্যন্ত অধৈর্য করে দিতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন ডেফিনেটলি ভাবে কিন্তু করতে হবে। সমস্ত সিংহ লগ্ন বা রাশির মানুষকে কিন্তু অষ্টমভাবে সপ্তমপতি চলে যাওয়া কিছুটা ব্যবসার দিক থেকে, পাবলিক লিঙ্কসের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে সমস্ত সিংহ লগ্নের মানুষেরা অবশ্যই কিছুটা ওয়াকিবহল থাকবেন, কিছুটা বুঝবেন কোন জায়গাটাকে আপনাদের বারে বারে বলছি, কোন জায়গাটাকে বারে বারে বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাছে কিন্তু রোল প্লে করবে বলে আমি মনে করছি। তো তাহলে সপ্তম ভাবে যতদিন পর্যন্ত শনি রয়েছে ততদিন পর্যন্ত অনেকটাই শুভ, কিন্তু সপ্তম ভাবের পর থেকে অষ্টম ভাবে চলে যাবে, সেই ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে। পরবর্তী চলে আসি